অনেকেই নাকি অ্যানালজিতে প্রবলেম আছে। আছে নাকি কারো প্রবলেম? জানাও তো, একটু চ্যাট বক্সে লিখো তো অ্যানালজিতে প্রবলেম আছে কিনা। মানে বুঝতে পারি না বা জানি না আসলে কি, এটা খায় না মাথায়, তো এরকম কোনো প্রবলেম। অপূর্ব প্রবলেম আছে, আক্তার প্রবলেম আছে, আবির প্রবলেম আছে, নাইম প্রবলেম আছে, তারপর ইমরান প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। আবির তো জানেই না, বায়াজিৎ পুরাই জানে না মানে কি। অন্যরা অনেক প্রবলেম, গুড। তন্নি প্রবলেম, বাকিদের আনিকা প্রবলেম, তানজিলা প্রবলেম, জিহাদ, ওরে বাপ রে বাপ, কঠিন অবস্থা। তার মানে অনেকেরই প্রবলেম আছে। তাহলে এটা কি একটু জানা দরকার না? বেসিকটা একদম ক্লিয়ার করে নি। এটা আসলে ফুল কোশ্চেন না, এটা একটু বলেই চলে আসলো বাদ। হ্যাঁ দেখো, তাহলে আমরা অ্যানালজিটা একটু করে নিব। কিভাবে আসে অ্যানালজি? অ্যাডমিশনের একটা অ্যানালজি নিয়ে নিই আমরা না, অনেক প্রবলেম। তাহলে একদম বেসিক ক্লিয়ার করব একটার মাধ্যমে। একটা ভাতে টিপ দিলেই বোঝা যায় বাকি পাতিলের ভাতগুলো কেমন, তাই না? এখন একটা দিয়ে আমরা টেস্ট করব, বাকিটা হচ্ছে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। বিগত সালে সব অ্যানালজি প্র্যাকটিস করে ফেলবা, সব লাগবে না, মোটামুটি ইম্পর্টেন্ট গুলো প্র্যাকটিস করে নিলে হবে। আচ্ছা, তাহলে প্রিভিয়াস ইয়ার্স এর গুলো আসলে প্র্যাকটিস করলে কমন পড়ে যায় অ্যানালজি থেকে। এটাও কিন্তু ভোকাবুলারি বেস, ভোকাবুলারি অর্থ জানা থাকলে সহজেই কিন্তু আনসার করা যাবে। কিভাবে আনসারটা করবো আমরা? আই হেল্প হিম ডুইং দিস, এটা কি হবে কিনা? না, হবে না। আই হেল্প হিম ডু দিস, অথবা আই হেল্প হিম টু ডু দিস, ঠিক আছে, এরকম হবে আর কি। আর শুধুমাত্র হেল্পের পরে যদি অবজেক্ট না থাকতো, যেমন ওই যে আমরা কি যেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে করে আসছিলাম, আই ক্যান নট বাট ডু দিস, আই ক্যান নট হেল্প ডুইং দিস, হেল্পের পরে তখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? কি আইএনজি না সিএনজি? তখন হবে, এখন কিন্তু হবে না। এখানে তো এটা তো পজিটিভ ভার্ব, বাট ওইখানে পজিটিভ না। ওকে, ঠিক আছে, এখন জাস্ট প্র্যাকটিস করতে হবে প্রচুর। পোল নাকি এসে গেছে, গুড। আচ্ছা, নাইম বলেছে কি পোল এসে গেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। পোল এসে গেছে বাট স্ক্রিন দেখা যাবে কেন? পোল তো দেয়নি, স্ক্রিন তো সাদা আছে এখন, দেখো। তাহলে স্ক্রিন সাদা আছে, আমরা একটু ভালো করে শিখে নিই। অ্যানালজিটা কিভাবে আসবে? অ্যানালজি, অ্যানালগ পদ্ধতি না, আমরা একটু ডিজিটাল পদ্ধতিতে শিখে নিই নাকি। দেখো এবার অ্যানালজি, এর আগে বিগত সালে আসছিল অনেক ইম্পর্টেন্ট একটা অ্যানালজি, প্রায় অনেকগুলো অ্যাডমিশন টেস্ট ছিল। এটা ছিল হচ্ছে হিউম্যান, একটা ছিল ওয়ার্ড ছিল একটা হিউম্যান, আর আরেকটি ওয়ার্ড ছিল হচ্ছে কোলন দেওয়ার পরে হার্ট, হচ্ছে হিউম্যান, আর একটা হচ্ছে কি হার্ট। তাহলে কি কি পেলাম আমরা? হিউম্যান আর হার্ট। বলো তো এই দুইটার মধ্যে রিলেশনটা কি? জাস্ট রিলেশনটা খুঁজে বের করতে হবে। হিউম্যান এবং হার্ট, এই দুটি শব্দের মধ্যে রিলেশন খুঁজে বের করো। বলো, হিউম্যান আর হার্ট এই দুইটার মধ্যে রিলেশন কি হতে পারে? একটু আন্দাজ করি আমরা। আচ্ছা ওকে, যে কোনো একটা রিলেশন হতে পারে হিউম্যান আর হার্টের মধ্যে। ওকে, মানুষের হাড় 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা দেখি এবার তাহলে হিউম্যান আর হার্ট। অপশনে কি ছিল? ABCD অপশন। এক নম্বর অপশনে ছিল হচ্ছে চাইল্ড। এক নম্বর অপশনে কি ছিল? চাইল্ড ছিল, কোলন দেওয়ার পরে ছিল হচ্ছে হ্যান্ড। 2 নম্বর অপশনে ছিল হচ্ছে ডগ, কোলন দেওয়ার পরে ছিল হচ্ছে টেইল। 3 নম্বর অপশনে ছিল হচ্ছে ওয়াল, কোলন দেওয়ার পরে ছিল হচ্ছে ব্রিক, মানে ইট। 4 নম্বর অপশনে ছিল হচ্ছে কার, এরপরে ছিল হচ্ছে ইঞ্জিন। বলো রাইট অ্যান্সার কোনটা হতে পারে? বাহ, দারুণ তো, মানে করানোর আগেই আমরা আনসার করতে পারছি। তাহলে এটা নিয়ে নাকি অনেক প্রবলেম, দেখো অবস্থা, মানে বোঝানোর আগেই কিন্তু শেষ, মাশাআল্লাহ সলিউশন হয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। দেখো হিউম্যানের সাথে হার্টের সম্পর্ক খুঁজে বের করবো। হিউম্যানের সাথে হার্টের সম্পর্ক একটু আমরা যদি এইভাবে দেখি, আগে দেখো 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 দেখো, এটাই অ্যানালজি, রাইট? এটাই অ্যানালজি। দেখো হিউম্যানের ভেতরে হার্ট আছে, তাই না? নাকি বাইরে থাকে হার্ট? এই ওই যে বানরের কি জন্য কলিজা গাছে রেখে আসছিল, তাই না? বানরের কলিজা গাছে রেখে আসছিল এরকম। তাহলে হিউম্যানের হার্ট কি বাইরে থাকে না ভেতরে থাকে?
তাহলে হিউম্যানের ভেতরে হার্ট থাকে। কিছু হিউম্যান আছে, মানুষ আছে যাদের আসলে, যারা আসলে হিউম্যান না, ওদের হার্ট বাহিরে থাকে, এরা রুথলেস, এরা হচ্ছে হার্টলেস, এরা হচ্ছে বদ স্বভাবের বদ মেজাজি মানুষ, তাই না? মানে মায়া দয়া বলতে কিচ্ছু নাই। এজন্য বলা হচ্ছে হাদিস শরীফে যে আসলে সর্বোচ্চ সংখ্যক মানুষ জাহান্নামে যাবে, বিনা হিসেবে জাহান্নামে যাবে এক শ্রেণীর মানুষ, তার মধ্যে হচ্ছে বদ মেজাজি যারা আছে। ভয়ঙ্কর অবস্থা। ওকে, তাহলে এটা আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের আচার আচরণ স্বভাব চরিত্র এমন সুন্দর অমায়িক করতে হবে যেন আশেপাশে সবাই আমাদের থেকে অনেক বেশি হেফাজত থাকে এবং সন্তুষ্ট ভালো থাকে, অন্যান্যরা দেখে যেন আমাদের কাছ থেকে শিখতে পারে, ঠিক না? আমরা যেহেতু পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি, আসলে ডাক্তার হবো যেন তেন ডাক্তার হওয়া যাবে না, হাতুড়ি ডাক্তার হওয়া যাবে না, মশার মতো ডাক্তার হওয়া যাবে না যাকে তাকে ইঞ্জেকশন মেরে দেবা। মশা তো এরকম করে, ডক্টর মশা, তাই না? ডক্টর মশা কিন্তু ডিয়ারিং এক ডাক্তার, সে সে কোনো ধরনের মানে অনুমতি ছাড়াই টেস্ট করার জন্য রক্ত নিয়ে যায়, বুঝছো তো, সিরিজ ঢুকিয়ে দেয়। ওকে, দেখি তাহলে হিউম্যানের ভেতরে হার্ট থাকে, ঠিক আছে? এবার তাহলে মিলাও তো 1 নম্বর অপশন, হিউম্যানের ভেতরে যেহেতু হার্ট থাকে, এবার মিলাও চাইল্ডের ভেতরে হচ্ছে হ্যান্ড হাত থাকে, চাইল্ড শিশুর ভেতরে হাত থাকে, বলো খাপ্পা না বেখাপ্পা? এই খাপ্পা না বেখাপ্পা, লেখো লেখো, বিকে বিকে বেখাপ্পা। চাইল্ডের ভেতরে কিভাবে আবার হাত থাকবে? আস্তাগফিরুল্লাহ, বাদ। এবার চলে যাচ্ছে আমরা ডগের ভেতরে লেজ থাকে, তাই না? এটা ঠিক আছে, ডগের ভেতরে লেজ থাকে না, না বাহিরে থাকে? এটাও বেখাপ্পা, তাহলে বাদ। এবার চলে যাই আমরা, ওয়ালের ভেতরে ব্রিক থাকে, মানে ইট থাকে, ঠিক আছে, এটা মোটামুটি চলে। কারের ভেতরে ইঞ্জিন থাকে, এটাও চলে। এখন কি দুইটাই রাইট অ্যান্সার হবে, না যে কোনো একটা হবে? এবার একটু গতিটা চেঞ্জ করে ফেলি, ভিন্ন ওয়েতে আনসার করি, দেখো তো এবার। হার্ট ছাড়া হিউম্যান অচল, ঠিক কিনা? ইয়েস অর নো? হার্ট ছাড়া হিউম্যান অচল, মানে হার্ট নাই, হৃদয় নাই, রূহ নাই, তাহলে তো সে লাশ হয়ে যাবে। ওকে, হার্ট ছাড়া হিউম্যান অচল। এবার চলে যাই আমরা এই দুইটা অপশনে, দেখো এই যে শেষের দুইটা অপশনে চলে যাচ্ছি। ব্রিক ছাড়া ওয়াল দেয়াল অচল, এটা কি 100% সত্য এই কথাটা? আচ্ছা, ওয়াল বলতে তোমরা কি বুঝো? ওয়াল মানে কি? ওয়াল মানে হচ্ছে জাস্ট একটা পার্টিশন, পার্টিশন, তাই না? আচ্ছা, বানান যাই হোক, পার্টিশন। ওয়াল মানে হচ্ছে জাস্ট একটা পার্টিশন, সেটা কিন্তু কাপড় দিয়েও পার্টিশন দেওয়া যায়, একটা ওয়াল তৈরি করা যায়, তাই না? আবার হচ্ছে যারা গ্রাম অঞ্চলে বাস করে তারা তো ঘর বাড়ি বানায় যেখানে একদমই ইটের কোনো দেখা সাক্ষাৎ নাই, ইটের কোনো দেখা সাক্ষাৎও নাই, তারা কি ঘর বানায় না? তারা তো ঘরের জন্য ওয়াল তৈরি করে, সেগুলো কি দিয়ে করে? টিন দিয়ে তৈরি করে, মাটি দিয়ে তৈরি করে, বন দিয়ে, ছন দিয়ে, খের খুঁটা দিয়ে এরকম ওয়াল তৈরি করে, তাই না? ওকে, হ্যাঁ, মাটি দিয়ে ম্যাক্সিমাম তৈরি করা হয়, মানে একদমই যেগুলো একদম অজপরা গাই যেগুলো বলা হয়, হ্যাঁ এরকম। তাহলে আমরা যখন উদ্ভাস আর উন্মেষের ক্লাসগুলোতে যাব, দেখবা যে ম্যাক্সিমাম ব্রাঞ্চ গুলোতে বিশাল বড় বড় থাই দিয়ে ওয়াল তৈরি করা, একটা রুম থেকে আরেকটা রুমকে সেপারেট করা, তাই না? ওয়াল দিয়ে, কি দিয়ে? থাই দিয়ে। তো এই থাইয়ের ভেতরে কয়টা ইট আছে বলো তো দেখি, তোমরা পারো কিনা? কি আছে কোনো ইট? খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তাহলে এই ওয়ালের ভেতরে কেন ইট থাকবে ক্লাসের ভেতরে? তাহলে ইট থাকা কিন্তু ফরজ না, সোজা কথা। ইট থাকা কি? ইট থাকা ফরজ না, সোজা কথা এটা। ওকে, তাহলে ইট, ব্রিক ছাড়া যে দেওয়াল অচল, হার্ট ছাড়া হিউম্যান অচল, ঠিক আছে, বাট হচ্ছে ইট ছাড়া দেওয়াল অচল, এই কথাটা 100% সত্য না, বেখাপ্পা। চলে যাচ্ছে আমরা এবার 2 নম্বর অপশনে, দেখো ইঞ্জিন ছাড়া কার অচল? বলো তো এবার, খাপ্পা না বেখাপ্পা? জানাও জানাও জানাও, কুইক কুইক। আবির হাসছো কেন? এবার খাপ্পা, গুড, মাশাআল্লাহ, এবার আমরা শিখে ফেললাম। কত সিম্পল না? একদম সিম্পল, শুধুমাত্র মিনিং জানতে হবে, মিনিং জানবা তো পারবা, মিনিং জানবো না তো শেষ, ফেলটুস। ওকে, তাহলে খাপ্পা না বেখাপ্পা শুধু মিনিং দিয়ে মিলিয়ে দিবা, এই হচ্ছে অ্যানালজির খেলা, কি খাপ্পা না বেখাপ্পা, ঠিক আছে? তাহলে ইঞ্জিন ছাড়া কার অচল? আরে পাংচার হইয়া গেলেই চলে না আর গাড়ি, সেখানে ইঞ্জিন ছাড়া কিভাবে চলবে গাড়ি? কল্পনা করা যায়? তাহলে আমরা এখান থেকে ধরো চট্টগ্রাম যাব, ইঞ্জিন তো নাই, তাহলে এই কার দিয়ে আর যাওয়া যাবে না, বরং এই কারকে আমাদের মাথায় করে নিয়ে যেতে হবে, ঠিক না বলো? যাই হোক, এত বড় বোঝা নেওয়ার দরকার নেই, আমরা অ্যানালজি পার্ট একদম সহজে শিখে ফেললাম। এবার তোমাদের জন্য লাস্ট এন্ড ফাইনাল সাজেশন। অনেকেরই প্রশ্ন হচ্ছে, ভাই আমরা কি কোন টপিক গুলো বেশি পড়বো, কোন টপিক গুলোকে প্রাধান্য দিব, একটু সাজেশন দিতে না? অনেকেরই এই ব্যাপারে কোয়েশ্চেন আছে, তাহলে একটু সাজেশন দিয়ে দিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেহেতু সামনে চলে আসছে, তোমরা কম বেশি সবই করবা, আমাদের স্লাইডে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ সেগুলো তো আছে। পাশাপাশি হচ্ছে আমাদের স্লাইড গুলোর পাশাপাশি এখন ইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলোর প্রতি আমরা বেশি গুরুত্ব দিব, ঠিক আছে? কম বেশি আমরা সবগুলোই করব, বাট বেশি গুরুত্ব দিব হচ্ছে এই টপিক গুলো। নাম্বার 1 হচ্ছে পার্টস অফ স্পিচ, নাম্বার 1 হচ্ছে কি? পার্টস অফ
স্পিচ। পার্টস অফ স্পিচের পার্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কোন এক্সাম নেই যেখানে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন হয় না, মানে খুবই কম, নেই বললেই চলে। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট পার্ট। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই পার্টগুলো কিন্তু অনেক বেশি দখলে রাখতে হবে। পাশাপাশি রিলেটেড পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন করা বা অন্যান্য যা যা আছে সবকিছু কিন্তু শিখে রাখতে হবে। একটা ওয়ার্ডের কথা বলা হবে, এটা কোন পার্টস অফ স্পিচ, পারবো না আইডেন্টিফাই করতে? ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখেছি এর আগে মেথড, বাকি হচ্ছে বিগত সাল প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এরপর নেক্সট, এরপর হচ্ছে তোমাদের সেন্টেন্সের যে পার্টগুলো আছে। সেন্টেন্সের অনেকগুলো পার্ট আছে, যেমন কমপ্লিশন অফ সেন্টেন্স আছে, আবার আবার কি কারেকশন অফ সেন্টেন্স আছে, একটা হচ্ছে কমপ্লিশন অফ সেন্টেন্স যেটা আমরা করলাম আজকে, এরপর হচ্ছে কারেকশন অফ সেন্টেন্স। এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো বিগত সাল কিন্তু প্র্যাকটিস করতে হবে আগে, ঠিক আছে? আরো কিছু পড়ান, ভালো লাগতেছে শরীফ, তোমাকে ধন্যবাদ। আরো কিছু তাহলে পরে পড়বো ইনশাল্লাহ, আজকে না। ঠিক আছে, আজকে তো বিদায় ক্লাস অবশ্যই। আমরা অবশ্যই আর পড়তে চাই না, কারণ হচ্ছে আমি দোয়া করবো ইনশাল্লাহ তোমার জন্য সবাই চান্স পেয়ে যাও। ঠিক আছে, সবাই যেন চান্স পেয়ে যাও, যেন সেকেন্ড ইয়ারে আর না পড়তে হয়, মানে সেকেন্ড টাইম। ওকে, তাহলে সেন্টেন্স কমপ্লিশন আর হচ্ছে সেন্টেন্স কারেকশন এগুলো আমরা ভালো করে করবো ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে, হ্যাঁ নেক্সট হচ্ছে দেখো, পার্টস অফ স্পিচের পার্ট গেলো, সেন্টেন্সের পার্ট গেলো। সেন্টেন্সের মধ্যে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা দুইটা সেন্টেন্স চলে আসে অনেক সময়, ঠিক আছে? আচ্ছা নেক্সট, আচ্ছা তারপর চলে যাচ্ছি আমরা। শান্ত আবার কি বলছো? আচ্ছা দেখি, এরপর দেখো কন্ডিশনাল গুলো একটু ভালো করে করবো ইনশাল্লাহ আমরা। এরপর হচ্ছে ভার্বের যে পার্ট গুলো আছে, ভার্বের কিন্তু বেশ কয়েকটি পার্ট আমরা করেছি, মনে আছে না? আজকে আমরা কি করেছি বলতো, কজিটিভ ভার্ব করেছি। কজিটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া যেটা, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এর আগে আমরা করেছিলাম ওরা 11 জন, লিঙ্কিং ভার্বের পার্টটা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেখান থেকে কোশ্চেন আসে। তারপর আমরা কি করেছি বলতো, আমরা করেছিলাম সাবজাংটিভ ভার্ব, মনে আছে? সাবজাংটিভ ভার্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা টপিক। এরপরে ভার্বের আদার্স যে বিষয়গুলো আছে, যেমন রাইট ফর্ম অফ ভার্বস, এখান থেকে তো কোশ্চেন আসে প্রায়। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এই পার্টগুলো থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে, তাহলে এগুলো আমরা একটু ভালো করে আয়ত্ত করে নেবো, ঠিক আছে? ফ্যাক্টিটিভ খুব একটা ইম্পর্টেন্ট না, তবে দেখে নিবা ফ্যাক্টিটিভ। তারপরে ওই যে ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ ভার্ব এগুলো দেখে যাবা, হ্যাঁ এগুলো ভার্বের অন্তর্ভুক্ত সব। ওকে, তাহলে এই পার্টটা আমরা পেলাম। আর কি আছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট? আরো আছে ধরো এরকম, ওই যে ইনভার্সনের পার্টটা আমরা করেছিলাম ওরা 11 জন, মনে আছে? ইনভার্সন, এই ইনভার্সনের পার্টটা কিন্তু আমরা একটু গুরুত্ব দেবো মেডিকেলের জন্য, হ্যাঁ। আচ্ছা, ইনভার্সনের পার্টটা এগুলো আমরা করব। পাশাপাশি যে ন্যারেশন, ভয়েস এগুলো থেকে তো কোশ্চেন আসে, ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসে, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আইডেন্টিফিকেশন কোশ্চেন গুলো আসে। আর বাকি হচ্ছে বিগত সালের গুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। যে কোনো ধরো ভয়েস থেকে যদি তুমি 50টা প্র্যাকটিস করো, এবার এরপরে যে কোনো ধরনের ভয়েস থেকে আসবে তুমি পারবে ইনশাল্লাহ। এই জাস্ট আমাদের ধারণা হয়ে যাবে কোশ্চেন কিভাবে আসে না আসে, এই বিগত সালের কোশ্চেন ব্যাংক সলিউশন করতে থাকো, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল। আরেকটা পার্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট, সেটা হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি। এই ডিগ্রির পার্টটা গত ক্লাসে আমরা করেছিলাম, তো এখানে স্লাইডে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো রুলস নিয়ম কানুন আছে, এই ডিগ্রির পার্টটা কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে? এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। তাহলে সাজেশনও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকে তাহলে এই পর্যন্ত বিদায়ী ক্লাস যেহেতু, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অবশ্য তোমাদের আর তেমন কোনো কোয়েশ্চেনও নাই কিউএনএ তে। তো আমাদের উদ্ভাস এবং উন্মেষের শিক্ষা পরিবারের পক্ষ থেকে, আমাদের অথরিটির পক্ষ থেকে, পাশাপাশি যে ভাইয়ারা তোমাদের ক্লাস নিয়েছে সব ভাইয়াদের পক্ষ থেকে, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, অস্বাভাবিক কিছু না, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল, জানো তো তোমরা। এই যে আমি কি কাউকে গালি দিয়েছি? না। তাহলে এ হচ্ছে কথা। সো আমরা হচ্ছে আন্তরিক ভাবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো যে কোনো ধরনের নেগেটিভ সাইড, যে কোনো ধরনের ভুল সাইড, ঠিক আছে? ওকে, তাহলে সবার জন্য আসলে অনেক দোয়া থাকবে। তোমরা নামাজ পড়ে ফজরের পড়াশোনা করতে বসবে, আর বাকি 4 ওয়াক্ত নামাজ আর পড়া লাগবে না, ঠিক না? না পড়া লাগবে? হ্যাঁ, যারা নামাজ পড়ো, মানে যারা হচ্ছে মুসলিম ফ্যামিলির, তারা অবশ্যই নামাজ পড়বে। আর ঠিক মতো নামাজ কালাম পড়বা, আর পড়াশোনার প্রতি অনেক বেশি গুরুত্ব দাও এখন, যেহেতু সময়টা একদমই লিমিটেড। আমাদের সারা জীবনের স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে এই সময়টার মধ্যে, তাই না? এখন হচ্ছে লাইফের একদম টার্নিং পয়েন্ট, এবার তুমি বিশ্বাস করো আর নাই করো, একদম টার্নিং পয়েন্ট এখন, তাই না? তো এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে কাজে লাগাতে হবে, তোমার চোখে ফাঁকি দিয়ে একটি মুহূর্ত সময় যেন নষ্ট হতে
না পারে, কোনোভাবেই যেন না পারে। চেষ্টা করো, তুমি বসে থাকবা, অন্যরা এগিয়ে যাবে, বাট তুমি যেন বসে না থাকো। এটা মনে রাখতে হবে। ভোকাবুলারি বেস যে পার্ট গুলো আছে সেগুলোর প্রতি অনেক গুরুত্ব দাও, সময় দাও, টাইম ইনভেস্ট করো এবং দাগিয়ে দাগিয়ে রাখো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? ওকে, সকালে ওঠার টিপস দিব। সকালে উঠতে হলে রাত 11টায় বা 12টার ভেতরে ঘুমিয়ে যেতে হবে এবং ফজরের নামাজের আগে উঠে নামাজ পড়ে পড়তে বসে যাবা। দেন তুমি কিন্তু লং টাইম পড়াশোনা করতে পারবা। যেই ব্যক্তি বা বস্তু সকাল 11টা বাজে ঘুম থেকে উঠলো বা 12টা বাজে ঘুম থেকে উঠলো, তার কতগুলো সময় নষ্ট হয়ে গেল, তাই না? কতগুলো ঘন্টা জীবন থেকে চলে গেল। তাহলে সে আবার কিভাবে স্বপ্নকে খাড়া করাবে? শেষ। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন এমন ভাবে দেখতে হবে যেই স্বপ্ন তোমাকে ঘুমোতে দিবে না। আমাদের আম্মু আব্বুর কিন্তু অনেক স্বপ্ন আমাদেরকে নিয়ে, তাই না? এবং আমাদের জন্য অনেক কিছু, অনেক টাকা পয়সা, অনেক কিছু ইনভেস্ট করতেছে, বাট সেগুলো জায়েজ করতে হবে তোমাদের চান্স পাওয়ার মাধ্যমে। ওকে, ওকে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত। ইংলিশ ক্লাসের পক্ষ থেকে বিদায়ী ক্লাস যেহেতু, সবার জন্য দোয়া থাকবে যেন ইনশাল্লাহ সবাই চান্স পেয়ে যায়। আমাদের জন্য দোয়া করবা। ভাইয়া কে আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। জি আমি জি একটু ভাই, বলি অনেক 2 মিনিট। জি হ্যাঁ জি ভাই। ধন্যবাদ। আমি মনোযোগ দিয়ে শ্রোতা হয়েছিলাম তখন। জি স্টুডেন্টদেরকে ভাই। বলবো যে তারা একটু শুনবে, আশা করি উপকৃত হবে আমরা। উদ্ভাস উন্মেষ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো ইংলিশটা আসলে আমরা মেডিকেলে যতটা মনে হয় কম গুরুত্ব দেই, একটু বেশি দেওয়া উচিত। 15 নম্বর থাকে যেখানে। তো আমাকে বেশ কিছু কিউএন্ডএ আসছে যে কোন বই পড়বো, কিভাবে পড়বো। তো আমি কিছু অ্যান্সার দিয়ে দিয়েছি যেগুলো আগে এসেছে। তো আমি আরেকটু যোগ করতে চাচ্ছিলাম, আমার মনে হয় যে স্টুডেন্টদের জন্য বেনিফিশিয়াল হবে। প্রথমত হচ্ছে কোশ্চেন এসেছিল যে টেক্সট বুকটা পড়ার দরকার আছে কিনা। টেক্সট বুকটা পড়ার দরকার আছে, অবশ্যই দরকার আছে। তোমাদের টেক্সট বুকে দেখবা কিছু ভোকাবুলারি আছে বা কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা হয়তো প্রতিটা ওয়ার্ড তোমরা জানো না বা 100%